সে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে আরশকে। আরশের সায়রার প্রতি ওই রাগ অভিমান জিদ করাটা জায়েজ আছে, কারণ সে খুব বেশি অন্যায় করেছে আরশের সাথে। তাকে সত্যি থেকে আড়াল করেছে, কিন্তু তাকে কখনো ঠকাতে চায়নি। পরিস্থিতিটা এমন ছিল যে সায়রাকে সব বাধ্য হয়ে করতে হয়েছে। সায়রা যে সব করতে বাধ্য ছিল। আমি বাইরে গিয়ে দেখি সকলে একসাথে জড়ো হয়ে বসে আছে। কালকে রিসেপশন, তাই অনেক কাজ পড়ে আছে। সকলেই নিজের কাজ বুঝে নিচ্ছে। আমি সামনে গিয়ে বড়দের সালাম করি, সকলের সাথে ভাব বিনিময় করি। একটু পর আরুষ আসলে সবাই একসাথে খেতে বসে যাই। আরস, কাল কিন্তু রিসেপশন। তোর যদি কাউকে দাওয়াত দেওয়ার থাকে তাহলে দিয়ে দিস। আর শুন, ডেকোরেশনের দিকটা তোকে দেখতে হবে, বুঝছিস? হুম। আর সায়রা মা, খাওয়া শেষে তুমি আমার রুমে এসে কালকের জন্য শাড়ি আর গহনা নিয়ে যাস, ঠিক আছে? ঠিক আছে খালামণি। এখন না খালামণি ডাকবি? না মানে? কোনো মানে না, এখন থেকে মা বলে ডাকবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। অতপর সকলের খাওয়ায় শেষ, যে যার কাজে চলে যায়। আরশ কি কাজে গেল সে বাইরে চলে যায়। সায়রা চলে যায় তার মার রুমে। কতক্ষণ মার সাথে কথা বলে শাড়ি আর গয়নাগুলো নিয়ে রুমে আসে। রুমে এসে সব গুছিয়ে আবার বাইরে সকলের সাথে বসে। সকলে কিছু না কিছু জিজ্ঞেস করছে, সায়রাও হাসি মুখে তাদের উত্তর দিচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরেই আরুষ বাসায় আসে। এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়ে থাকে। আমি বাইরে মার সাথে বসে কথা বলছি আর মার সাথে টুকটাক কাজ করছি। রাতে সকলের খাবার শেষে যে যার রুমে চলে যায়। রুমে এসে দেখি আরুষ মাথায় এক হাত রেখে চোখ বন্ধ করে আধশোয়া হয়ে শুয়ে আছে। আরুষকে দেখেই বোঝা যায় তার এখন প্রচন্ড মাথা ব্যথা করছে। তাই আমি রান্নাঘরে গিয়ে তার জন্য কফি বানিয়ে নিই। আরুষ আবার আমার হাতে কফি অনেক পছন্দ করে, কিন্তু দীর্ঘ 1 বছর যে তাকে আমি আমার হাতের কফি খাওয়াতে পারিনি। তাই আজ অনেক ভালো করে কফি বানিয়ে নিয়ে গেলাম তার জন্য। রুমে এসে তার সামনে কফি ধরে বলি, কফিটা খেয়ে নাও, মাথা ব্যথা চলে যাবে। আরশ চোখ খুলে একবার সায়রার দিকে তাকালো, অতপর আরেকবার কফি এর দিকে তাকালো। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে বেশ অবাক। সায়রা যে এখনও তার হাবভাব বুঝে তা হয়তো আরশ মেনে নিতে পারছে না। সায়রা তাই বলে, আমাকে পরে দেখো, সারা জীবনেই তো তোমার পাশে আছি, যখন ইচ্ছে তখন দেখো। আপাতত কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। তা দেখে আরশ বাঁকা হেসে বলে, আমায় আবার মারার প্ল্যান ট্যান করিসনি তো রোয়ানের সাথে মিলে? তোদের তো আমার ভরসা নেই, যখন তখন পিছন দিক দিয়ে আঘাত করতে পারোস। তুমি ভুল বুঝছো এমন কিছুই না, আমাকে বলার সুযোগ তো দাও। কি বলবি? হ্যাঁ কি বলবি শুনি? কিভাবে তুই আর রোহান মিলে আমায় ধোকা দিলি? কিভাবে আমায় ঠকালি? আহা, তুমি আমার কথা তো শোনো। প্লিজ সাইরা, স্টপ ইট। আর কত নাটক করবি তুই? হ্যাঁ বল। তোর এই নাটক দেখতে দেখতে আমি বড্ড ক্লান্ত। আমি আর নিতে পারছি না। প্লিজ আমায় কিছু সময় একা থাকতে দে। সায়রা আর কিছু না বলে চোখের পানি ফেলতে ফেলতে বারান্দায় চলে যায়। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে সায়রার। কি হতো আমার কথাটা শুনলে? খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? একটা বার সুযোগ দিয়েই দেখতে, শুনতে আমি কি বলতে চাই। এইভাবে আর কতদিন তুমি আমায় ভুল বুঝে থাকবে? তোমার এই রাগ অভিমান যে আমি নিতে পারছি না, কিন্তু যত যাই হোক আমি হাল ছাড়বো না। তোমায় আমি সত্যিটা জানিয়েই ছাড়বো। এর প্রায় অনেকক্ষণ পর সায়রা রুমে আসে। এসে দেখে আরশ সেই আগের মতোই চোখ বুজে শুয়ে আছে। সায়রা কিছু না বলে চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ফ্রেশ হয়ে এসে আরশের পাশ থেকে গিয়ে একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে পা বাড়ায় ঘুমানোর জন্য। এমন সময় হঠাৎ পিছন থেকে আরশের গম্ভীর কণ্ঠ থেমে যায়। আরশ আগের মতোই একই অবস্থায় থেকে বলতে লাগে, চুপচাপ এখানে আমার পাশে এসে শুয়ে পড়। এখানে কোনো মুভি চলছে না যে হিরোইনদের মতো সোফায় গিয়ে ঘুমাবি, আর আমি এসে তোকে কোলে করে নিয়ে এসে বেডে শোয়াবো। আমি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বেডের এক কোণায় আরুষের থেকে বেশ দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ি। একটু আগের ব্যাপারটা নিয়ে এমনিতেই আরুষ হয়তো আমার উপর বেশ রেগে আছে। এখন যদি টাচ লাগে তাহলে হয়তো তাকে চিবিয়ে খেয়ে ফেলবে। কিন্তু আমায় অবাক করে আরুষ বলে ওঠে, আমি বাঘ না ভাল্লুক যে তুই আমার এত দূরে গিয়ে শুয়ে আছিস কেন? একটু হলেই তো পড়ে যাবি। পড়ে কোমর ভেঙে গেলে তখন আবার আমায় জ্বালাবি। যত্ত সব। ঠিক হয়ে ঘুমা। আমি আরুষের কথায় মুচকি হেসে ঠিক মতোই শুই, কারণ আমি জানি আরুষের মনে এখনো আমার জন্য ভালোবাসা রয়েছে।
তা হয়তো অভিমান আর রাগের পেছনে চাপা পড়ে আছে, যা মাঝে মাঝে আরুষ নিজের অজান্তেই প্রকাশ করে দেয়। সে চাওয়ার পরও নিজের ভালোবাসাটা আড়াল করতে পারে না। আজ শরীরটা কেমন যেন ক্লান্ত লাগছিল, তাই বেশ কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ি। সাইরা ঘুমিয়ে যেতেই আরশার কাছে এসে বেশ কিছু সময় দেখতে লাগে। তারপর সাইরাকে নিজের বুকের মাঝে গভীরভাবে জড়িয়ে ধরে। সাইরাও ঘুমের ঘোরে আরশের সাথে গভীরভাবে মিশে যায়। কেন জানি নিজের মধ্যে এক শান্তি লাগছিল আরশের। হয়তো এত সময় ধরে এমনই একটা আশ্রয় খুঁজছিল সে। এতক্ষণ যেন সাইরা চোখে ঘুম আসছিল না, কিন্তু এখন মনের মধ্যে এক প্রশান্তি কাজ করছে। সে যতই সাইরার উপর রাগ দেখাক, অভিমান করুক, যতই ওর থেকে দূরে থাকুক, খারাপ ব্যবহার করুক, দিন শেষে তো ভালো তো তাকেই বাসে নাকি? আজ সকাল থেকেই সকলের মাঝে তোড়জোড় লেগে আছে, কেননা আজ রিসেপশন বলে কথা। সকলেই এই কাজ ওই কাজ করেই চলেছে। আরুষও সকাল থেকে কাজে লেগেছে। আজ আমার সাথে তার সকাল থেকে দেখা মেলেনি। আমি অনেকবার উকিঝুঁকি করেছি যদি তার দেখা মেলে এই ভেবে, কিন্তু আমার ভাগ্য, তার ছায়ারও দেখা মিলল না। এদিকে দুপুরে মেকআপ আর্টিস্ট চলে আসে, এসে আমাকে রেডি করতে শুরু করে সন্ধ্যার জন্য। বিকাল হতে হতেই সাইরাকে পুরোপুরি রেডি করে তারা চলে যায়। বিকালে আরশ নিজের রুমে আসে রেডি হতে। সকাল থেকে সারাদিন বেশ ব্যস্ত ছিল কাজে। হঠাৎ রুমে ঢুকে বেডের কাছে সাইরার দিকে চোখ যেতেই থম খেয়ে যায়। আমি নিজের আঁচল আর কুচি সামলাতে ব্যস্ত। কিছুতেই কুচিগুলো ঠিক করতে পারছিলাম না। পরনে ডার্ক ব্রাউন কালারের শাড়ি, আর তার মধ্যে সাদা পাথরের কাজ। অসম্ভব সুন্দর শাড়িটা, তার সাথে হেভি মেকআপ আর ম্যাচিং অর্নামেন্টস। চুলগুলো কার্ল করে একপাশে রাখা। আরশ মুগ্ধ নয়নে সাইরাকে দেখেই চলেছে। পরে আমার কাছে এসে আমার কুচিগুলো ঠিক করে দিতে থাকে। তারপর বলে, যা সামলাতে পারিস না তা পড়িস কেন? রিসেপশনে শাড়ি পরবো না তো কি পরবো? মুখের উপর তর্ক করা আমি একদম পছন্দ করি না, তা তুই ভালো করেই জানিস। সে যাই হোক, তুই শাড়ি সামলাতে পারবি কিনা তা বল। পরে স্টেজে গিয়ে দেখা যাবে সকলের সামনে শাড়ি খুলে পড়ে গেছে, তখন তো আমার মান সম্মান বলতে কিছুই থাকবে না। আমি মুখ ছোট করে বলি, না পারবো। আর কিছু না বলে কুচি ঠিক করে কাভার থেকে স্যুট বের করে ওয়াশরুমে চলে যাই। সন্ধ্যায় আমাকে হলে নেওয়া হয়। চারদিকে অনেক মানুষ ঘেরা, সবাই আমার অচেনা। আরুষের মা সবাইকে আমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। আমি সকলের সাথে কুশল বিনিময় করছি আর ফাঁকে ফাঁকে আরুষকে দেখছি। আজ চোখ দুটো যেন আরুষের উপর থেকে সরতেই চাইছে না, কেননা আজ ওকে বেশ হ্যান্ডসাম লাগছে। তার পরনে ব্ল্যাক স্যুট অ্যান্ড প্যান্ট, ভেতরে ডার্ক ব্রাউন কালারের শার্ট, চুলগুলো স্পাইক করা, তাও কিছু আবদ্ধ চুল কপালের সামনে এসে পড়েছে। হাতে ব্ল্যাক কালারের ব্র্যান্ডেড ওয়াচ, সব মিলিয়ে ক্রাশ খাওয়ার মতো অবস্থা। আমি যখন তাকে দেখতে ব্যস্ত তখন কেউ আমার নাম ধরে ডাকে। আমি সামনে তাকিয়ে দেখি আমার বাবা মা দাঁড়িয়ে আছে। আমি তাদের দেখে স্টেজ থেকে নেমে গিয়ে তাদের জড়িয়ে ধরি। তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর আমার শাশুড়ি মা এসে তাদের নিয়ে যায়। আমিও ঘুরে যেই স্টেজে যেতে নিব, তখনই একজনের উৎকর্ষ কণ্ঠে থেমে যাই। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি পিছে ঘুরে দেখি রুহান। তাকে দেখে কিছুটা ভয় হলেও পরক্ষণে নিজেকে সামলে নিই। সে আমার কাছে এসে বলে, ভালোই তো আছো তাহলে? খারাপ থাকার কথা বুঝি? কতদিনই বা ভালো থাকবে শুনি? আমি ভালো করে জানি আরুষ তোমাকে কেন বিয়ে করেছে, তাই এত ভালো থাকার অভিনয় করে লাভ নেই। কে বলেছে আমি অভিনয় করছি? কেননা ও যে আমার পাশে আছে। হাসালে, ও তোমার পাশে থেকে ও পাশে নেই তা তুমি জানো, আর আমিও। কেননা ওর মনে তোমার জন্য যে বিষ আছে তা কোনোদিনও কমবে না। ও কখনোই তোমায় আপন করে নিবে না। সাইরা মুচকি হেসে বলে, ভালোবাসা বলতে একটা জিনিস আছে যার জোর কিনা অনেক বেশি, আর সেই জোরেই আমি আজ আরুষের বউ। এই সকল বিষ সেই ভালোবাসার কাছে হার মানতে বাধ্য। আমার ভাগ্য যে আরুষের সাথে জড়িত তা তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না, কেননা এর প্রমাণ তুমি নিজেই। আমিও দেখবো এই ভালোবাসার জোর কতদিন চলে। তোমাদের তো আমি কোনোদিনও এক হতে দিব না। সাইরা আবার আরেক গাল হেসে বলে, এই বলে আমি স্টেজে উঠে বসি আর পেছনে তাকাই না। যদি তাকাতাম তাহলে হয়তো রুহানের সেই বৈশাচিক হাসিটা দেখতে পারতাম। এইদিকে আরশ ওর কিছু রিলেটিভের সাথে কথা বলছিল। হঠাৎ তার সাইরার কথা মনে পড়তেছেই সে সাইরাকে খুঁজতে থাকে।
অতঃপর চোখ যায় স্টেজের সামনে বধূর সাথে সায়রার দিকে। কার সাথে যেন কথা বলছে। ভালোমতো দেখেই বুঝে সে ও রুহানের সাথে কথা বলছে, তাও আবার মুচকি এসে। তা দেখে আরশের মাথায় রক্ত উঠে যায়। সে সায়রাকে রুহানের সাথে একদম সহ্য করতে পারছে না। সে রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয় আর নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সায়রা সরে যেতেই রুহানের নজর আরশের দিকে পড়ে, আর সে আরশের চেহারা দেখেই বুঝে যায় আরশ বেশ রেগে আছে। আর কেন তা রুহানের অজানা নয়। তাই তো সে এক পৈশাসিক হাসি। রুহান এইবার ধীর পায়ে আরশের দিকে যায়, তারপর আগুনে ঘি ঢালার জন্য কাজ শুরু করে দেয়। দেখলি তো তোর বউ আমায় দেখে কথা বলার জন্য কিভাবে স্টেজ থেকে নেমে আসলো, কোনো কিছু চিন্তা করলো না। বলি কি নিজের ওয়াইফকে একটু দেখে রাখিস, কখন ফুট করে আবার কাছে চলে আসে তা তো বলা যায় না। যে একবার তোকে আমার জন্য ছাড়তে পারে সে দ্বিতীয়বারও তোকে ছাড়তে পারে, বা একটু দেখে রাখিস, বুঝলি? আরশ এইবার রাগে দাঁতে দাঁত চেপে বলে, তার টেনশন তোকে করতে হবে না। তুই আপাতত তোর টেনশন কর। আর আমি তোর বন্ধু নই যে তুই আমার সাথে এইভাবে কথা বলবি। আমি তোর অফিসের 60% শেয়ারের মালিক, মানে তোর বস। সো বি ইন ইয়োর লিমিটস। ঠিক আছে বস, এটা আপনার লাইফ, আপনিই বুঝবেন, কিন্তু আগে থাকতে সাবধান তো অবলম্বন করা ভালো। বাকি আপনার ইচ্ছা। আর হ্যাঁ, বিয়ের জন্য শুভকামনা রইল। আমার এখন কাজ আছে, আমি তাহলে এখন আসি। বলেই এক মুচকি হাসি দেয় রোহান, যা দেখে আরশের গা জ্বলে যায়। কিন্তু এখন ফাংশন চলছে বলে কিছু করতেও পারছে না, নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এইদিকে রুহান বেরিয়ে এসে এক পৈশাসিক হাসির শ্বাস নেয়। আগুন তো আমি লাগিয়ে দিয়েছি, এখন শুধু দেখা বাকি, এতে কে কতটুকু জ্বলে পড়ে। তুই কোনোদিনও জানবি না আরুষ, আসল সত্যিটা কি। সেই দিন তুই সামনে ছিলি বলে কিছু বলতে পারিনি, কিন্তু এখন তোর সামনেই সব করব। কিন্তু তুই কিছুই বুঝতে পারবি না, আমাকে অপমান করার ফল তুই পাবি, তাও খুব জলদি। প্রায় 30 মিনিট আগে বাসায় এসে পৌঁছেছি আমরা। আরুষ কিছু না বলেই ফ্রেশ হয়ে ছাদে চলে যায়। আমিও ফ্রেশ হয়ে এসে ছাদে চলে যাই। আর যেভাবেই হোক আরুষকে সত্যিটা জানাতেই হবে। আরশ ছাদের এক কোণারে দাঁড়িয়ে আছে। তার মাথায় এখন খালি রুহানের সেই কথাগুলোই ঘুরঘুর করছে। নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। অমন এক সময় পিছন থেকে কেউ আরশকে জড়িয়ে ধরে। আরশ জানে কে সে। সে পিছনে না ঘুরেই উপলব্ধি করতে থাকে সে সায়রা। কিন্তু তার মায়ায় যে এখন রাগ করছে, সে এক ঝাড়ি দিয়ে সায়রাকে ছাড়িয়ে দেয়। সায়রা ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগে, আরুষ, আমার কথাটা শোনো। আমি সব খুলে বলছি, আমি কেন এমন করেছি। আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আমি যে এইসব করতে বাধ্য ছিলাম। আরশ রেগে সায়রার বাহু আরো শক্ত করে ধরে বলতে থাকে, চাই না শুনতে তোর কথা। তুই একটা মিথ্যাবাদী। তুই শুধু মানুষকে ঠকাতে পারিস আর মানুষের ভালোবাসা নিয়ে খেলতে পারিস। আমি চাই না কিছু শুনতে। বলেই সায়রাকে জোরে ধাক্কা দিয়ে পিছনে ঘুরে যায়। সায়রা নিচে পড়ে যায় আর তার হাত থেকে পাথরের উপর গিয়ে পড়ে। হাতে পাথর লেগে গিয়ে রক্ত পড়া শুরু করে। সায়রা ব্যথায় কুঁকড়িয়ে ওঠে। সেখানে বসে হাতের মুখ ঠোঁট দিয়ে চেপে ধরে কান্না করতে লাগে। আরশ বেশ কিছু সময় ধরে কোনো সাড়াশব্দ না পেয়ে পিছনে ঘুরে দেখে সায়রা হাত ধরে কান্না করছে। তার হাত থেকে রক্ত ঝরছে। তা দেখে আরশ তাড়াতাড়ি করে সায়রার কাছে যায়, তাকে কুলে করে তুলে নিয়ে যায় রুমে। আর বেডে বসিয়ে পাগলের মতো ফার্স্ট এড বক্স থেকে খুঁজতে লাগে। তা খুঁজে এনে সায়রার সামনে এসে নিচে বসে আর তার হাত ধরে সেখানে ওষুধ লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। তার চোখে মুখে বেশ অস্থিরতা, যেন কষ্ট হচ্ছে সায়রা না আরশ নিজে পাচ্ছে, আর তার জন্য বারবার কথা বলে যাচ্ছে সে। সরি, আমি ইচ্ছে করে করিনি। খুব লেগে গেছে। কষ্ট হচ্ছে খুব। সরি, আমি তোকে আঘাত করতে চাইনি। রাগের বশে এমন করে ফেলেছি। ইস, কত রক্ত পড়ছে। তুই চিন্তা করিস না, এখনই রক্ত পড়া অফ হয়ে যাবে। সায়রা অবাক চোখে তাকিয়ে আছে। এ তার কেমন ভালোবাসা! একটু আগে যাকে সহ্য করতে পারছিল না, তার এখন কষ্টে দেখে নিজেই পাগল হয়ে যাচ্ছে তার কষ্ট কমাতে। আরশ বারবার নিজের ঠোঁট ছোঁয়াচ্ছে সায়রার হাতে আর সরি বলছে। সায়রা কিছু না বলে আরশকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখে আর কান্না করতে থাকে। আরশও তাকে আগলাভাবে জড়িয়ে ধরে। তারপর আরশ সায়রার মুখ উঁচু করে নিজের ঠোঁট দিয়ে সায়রার চোখের পানি মুছে দেয়। পরে ওর ঠোঁট দুটোতে নিজের ঠোঁট ছোঁয়ায়। সায়রা কেঁপে ওঠে। আরশ কিছুটা পর সরে এসে একে বুকের সাথে জড়িয়ে ধরে। সায়রাও পরম আয়েসে আরশের বুকে মুখ লুকায়।
সূর্যের মিষ্টি আলো সায়রার উপর পড়তেই সায়রার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে পাশে ঘুরে দেখে আরশ ওকে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুজে শুয়ে আছে। ঠোঁটগুলো একদম বাচ্চাদের মতো উল্টিয়ে রেখেছে। ওর সিল্কি চুলগুলো অগোছালো হয়ে আছে কপালের সামনে। সায়রার বড্ড ইচ্ছে করছে ওই চুলগুলো নিয়ে খেলতে, তাই সে এক হাত দিয়ে আরশের চুলগুলো আর একটু আলগা করে দেয়। এতে আরশ কিছুটা নড়ে ওঠে আর ঘুমের ঘরে সায়রাকে আরও গভীরভাবে জড়িয়ে ধরে। সায়রা তো দেখে মুচকি আসে আর কালকের কথা মনে করতে থাকে। কাল আরশ সায়রাকে একবারের জন্য নিজের করে নিয়েছে, ওকে আপন করে নিয়েছে। সায়রা কাল পুরোপুরিভাবে আরশের হয়ে গিয়েছে। এখন সায়রা আর আরশ এক। আরশ সায়রাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছে। এসব ভাবতেই সায়রা লজ্জায় আরশের উন্মুক্ত বুকে মুখ লুকায়। এর মধ্যে আরশ নড়ে ওঠে। তা দেখে সায়রা বলতে লাগে আরশকে, গুড মর্নিং মিস্টার ডাফার। গুড মর্নিং মিস বুচি। সায়রা এবার মুচকি হেসে বলে, থ্যাংক ইউ আমাকে আপন করে নেওয়ার জন্য, আমাদের সম্পর্কটাকে নতুনভাবে শুরু করার জন্য, সব ভুলে নতুনভাবে সম্পর্কটাকে নাম দেওয়ার জন্য, আমাকে নিজের করার জন্য। এই কথা শুনে আরশ শব্দ করে হাসতে লাগে। সায়রা আরশের এমন হাসির পিছনের কারণ খুঁজতে পায় না। সে তো কোনো মজার কথা বলেনি, তাহলে আরশ হাসছে কেন? সে আরশের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। আরশ নিজের হাসি থামিয়ে আবারও বলতে লাগে সায়রাকে, সিরিয়াসলি সাইরা, তোর মনে হয় আমি তোকে আপন করে নিয়েছি? বলেই আবার আগের মতো জোরে জোরে হাসতে লাগে। সায়রা আরশের দিকে ডেব ডেব করে তাকিয়ে আছে। আরশ আবারও বলতে লাগে, আমাদের মধ্যে কাল রাতে যা হয়েছে তা শুধুই একটা নাটক ছিল। কাল আমি যা করেছি শুধু তোকে নিজের কাছে রাখার জন্য, এর চেয়ে বেশি আর কিছুই না। সায়রা কাঁপা কাঁপা গলায় বলতে লাগে। মামা মানে? আরশ সায়রার গালে হাত রেখে বলতে লাগে, আমি তোকে নিজের সাথে বেঁধে রাখতে কাল তোকে আপন করে নিয়েছি, যাতে তুই আমাকে ছাড়া চিন্তাও না করতে পারোস, সারা জীবনের জন্য আমার কাছে বন্দি থাকোস, আর ওই রোহানের কাছে না যেতে পারোস। তুই কি ভেবেছিস আমি সব ভুলে গেছি? না, কখনো না। আমি কিছু বলিনি। আমি আমার প্রতিশোধ নিব। যতটা কষ্ট তুই আমাকে দিয়েছিস ততটাই কষ্ট এবার তুই পাবি। এইসব বলে আরশ বেড থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। আর সায়রা থ মেরে সেখানেই বসে থাকে আরশের জন্য। আরু সেসব কি বলছে? কাল রাতে সবকিছু মিথ্যা ছিল। কাল রাতে তার চোখে আমার জন্য ভালোবাসা মিথ্যা ছিল। শুধু আমাকে আটকানোর জন্য এসব করছে, যাতে আমি তাকে ছেড়ে না যাই। এইসব ভাবতে ভাবতেই চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। একসময় সে ডু করে কেঁদে ওঠে। সে আরশের কাছ থেকে এমন কিছু কখনোই আশা করেনি। সে ভাবতেও পারছে না আরশ এমন কিছু করতে পারে। সায়রা এবার বালিশে মুখ গুজে কাঁদতে লাগে। সেদিন আমি আর আরুষের সামনে যাইনি, সারাদিন শাশুড়ির রুমেই কাটিয়েছি। আরুষ অনেকবার উকি ঝুঁকি পেরেছে আমায় এক নজর দেখার জন্য, কিন্তু আমি তার সামনে ধরা দিইনি। দেব বাই কেন? সে আমাকে বিন্দু মাত্র ভালোবাসে না। আমায় তার স্ত্রী হওয়ার অধিকার দেয় না। তার সামনে কোন অধিকার নিয়ে যাব আমি? পুরো দিন এমন লুকোচুরিতেই কেটে যায়। রাত প্রায় 12টা বাজে। এতক্ষণে তো আরুষের ঘুমিয়ে যাওয়ার কথা, তাই আমিও কিছু না ভেবে রুমে ঢুকে যাই। যেই রুমে ঢুকেছি, কেউ ঝড়ের গতিতে এসে আমার দরজার সাথে চেপে ধরে। ঘটনাটা এত দ্রুত হয় আমি কিছুটা কেঁপে উঠি, কিন্তু সামনে থাকা মানুষটিকে দেখে আমি রীতিমতো ভয়ে কাঁপতে থাকি। সামনে আরুষ আমার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। চোখ মুখ ভীষণ লাল, বোঝাই যাচ্ছে প্রচন্ড রেগে আছে, কিন্তু আমি তার রেগে থাকার কারণ খুঁজে পাচ্ছিলাম না। সারাদিন কই ছিলি? হ্যাঁ, কতবার ডেকেছি, কানে যায়নি? কেন রেখেছিলেন? চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করি। তা দেখে আরশ থম মেরে যায়। সে এখন কি বলবে? কেন ডেকেছিল সে সায়রাকে? আরশের এমন থ থ অবস্থা দেখে বলে, কি মনে করেছিলে এই বাড়ি ছেড়ে চলে গেছি, নাকি চলে যাব ভেবেছিলে? আচ্ছা, কাল রাতে তো তুমি আমাকে আপন করে নিয়েছিলে শুধুই তোমার কাছে বন্দি করে রাখার জন্য, যাতে তুমি আমার উপর নিজের প্রতিশোধটা নিতে পারো, তাই তো? চিন্তা করো না, আমিও এ বাড়ি ছেড়ে যাচ্ছি না। তুমি আরামসে আমার উপর তোমার প্রতিশোধ নিতে পারবে। সায়রার এমন কথা আরশের বেশ রাগ হয়। রাগের বসে সায়রাকে না আঘাত করে বসে, তাই সে সায়রাকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে ছাদে চলে যায়। আর সায়রা সেখানে বসে বসে হাঁটু গেড়ে কাঁদতে থাকে, যা তার মনকে একদম বিষাদে করে দেয়। এইদিকে ছাদে আরশ ছাদের মাঝখানে বরাবর এক কার্পেটের উপর মাথা দিয়ে নিচে বসে পড়ে। আকাশটা আজ মেঘলা, কালো মেঘ জমে আছে, হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামতে পারে। আজ আকাশটার সাথে নিজের অনেক মিল পাচ্ছে সে।
কেননা তার মনের মধ্যেও যে এমন কালো মেঘ জমে আছে। কিছু সেই কালো মেঘ দূর করতে যে যে বৃষ্টি হয়ে নামে শ্বাস, কিন্তু তার মনের মেঘগুলো বৃষ্টি হয়ে নামতে পারে না। আজ সেই 2 বছর আগের কথা মনে পড়ছে তার, যখন সায়রা আর ওর সম্পর্ক ভালোবাসায় পূর্ণ ছিল, যেখানে ছিল দুষ্টু মিষ্টি খুনসুটি আর অপরন্ত ভালোবাসা। এসব ভাবতে ভাবতেই আরস ডুব দেয় সেই 2 বছর আগের স্মৃতিগুলোতে। ছোটবেলা থেকেই আরস বেশ রাগী আর জেদি টাইপের ছেলে ছিল, আর একগেয়া। সবাই সাথে বেশি কথা বলতো না, বেশিরভাগ নিজের রুমেই থাকতো। আরস পড়ালেখায় বেশ ভালোই, অলওয়েজ টপ, তাই সে সকলের কাছেই প্রিয়।